আজকে আমরা ভৌতবিজ্ঞান ক্লাসের দ্বিতীয় ক্লাসের অনলাইন ক্লাসে রয়েছি। এখানে আমরা আগের সপ্তাহে অর্থাৎ আগের সপ্তাহে যেহেতু শনিবার ছুটি ছিল তাই ক্লাসটা হয়নি। তার আগের সপ্তাহে আমরা ফার্স্ট শুরু করেছিলাম পরিমাপ। সেখানে আমরা পরিমাপ সম্পর্কে বেশ কিছু জিনিস পড়েছি এবং আমরা পরিমাপের একক দিয়ে জায়গাটা শেষ করেছিলাম। আজকে আমরা শুরু করব পরিমাপের ক্ষেত্রে আয়তনের একক দিয়ে, অর্থাৎ আমরা যে লব্ধ একক শিখলাম, যে এককগুলো তৈরি করতে আমাদের মৌলিক এককের সাহায্য প্রয়োজন, অর্থাৎ এক বা একাধিক মৌলিক এককের সমন্বয়ে যে সমস্ত রাশির একক গঠিত হয় তাদের আমরা লব্ধ একক বলি। সেই লব্ধ এককের মধ্যে একটা একক হচ্ছে আয়তনের একক। তাহলে দেখব এই আয়তনের একক আমরা কিভাবে পাচ্ছি এবং আয়তনের এককের থেকে অন্য কোনো সিজিএস পদ্ধতি এবং এসআই পদ্ধতি, যে দুটো পদ্ধতির কথা আমরা পড়েছি, একটার থেকে আরেকটায় ট্রান্সফার বা রূপান্তর কিভাবে করা সম্ভব সেটাই আমরা আজকে দেখব। তাহলে দেখো, আমরা আয়তন মানে কি? আমরা জানি যে কোনো বস্তু যতটুকু জায়গা দখল করে থাকে তাকেই তার আয়তন বলে। তাহলে ধরো একটা তরল পদার্থের আয়তনের কথা আমরা ভাবছি, তাহলে আয়তন মানেই হচ্ছে কি না দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তার মানে দৈর্ঘ্য বিষয়টা, প্রস্থও একটা দৈর্ঘ্য, উচ্চতাও একটা কি দৈর্ঘ্য, পরিমাপ করতে হবে আমাকে দৈর্ঘ্য দিয়ে। তাহলে তিনটে দৈর্ঘ্যের গুণফল। সুতরাং আয়তন, কোনো বস্তুর আয়তন বা কোনো তরলের আয়তন মানেই হচ্ছে কি না দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দেখো, এই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেকেই আমাকে পরিমাপ করতে গেলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে দৈর্ঘ্যের একক দিয়ে আমাকে পরিমাপ করতে হবে। কারণ প্রস্থ, আমি যখন প্রস্থটা মাপছি তখনও কিন্তু ওটা এক প্রকার দৈর্ঘ্য, আবার উচ্চতা যখন মাপছি সেটাও এক প্রকার দৈর্ঘ্য। সুতরাং এখানে আমরা এইভাবেও জিনিসটা লিখতে পারি, দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য। তাহলে তিনটে দৈর্ঘ্যের গুণফল মানে দৈর্ঘ্য কিউব। তাহলে যদি আমরা এটাকে সিজিএস পদ্ধতিতে লিখি তাহলে আয়তনের একক হয়ে যাবে সেন্টিমিটার কিউব। এসআই পদ্ধতিতে লিখি তাহলে এটা হয়ে যাবে মিটার কিউব, কারণ দৈর্ঘ্যের একক সিজিএস এ সেন্টিমিটার আর এসআইতে হচ্ছে মিটার। এখন আমরা দেখব এই যে আয়তন কথাটা বলছি, তাহলে আয়তনের যদি আমাদের সংজ্ঞা দিতে বলে, বিশুদ্ধ তরলের আয়তনের সংজ্ঞা, বা আমরা মোটামুটি সবাই জানি যে আয়তন আমরা লিটার এককে মাপি। যখন আমাদের লিকুইড দুধ কিনতে হয় তখন আমরা বলি আমাদের 1 লিটার দুধ দাও, বা আমরা যখন বাজার থেকে সর্ষের তেল কিনি লিকুইড তখন আমরা 1 লিটার সর্ষের তেল বা 2 লিটার কেরোসিন তেল, এই ধরনের যে বিষয়গুলো। তাহলে এখানে লিটার শব্দটা হচ্ছে এককের, অর্থাৎ আয়তনের একক, একটা ব্যবহারিক একক লিটার। তাহলে সেই লিটার শব্দটা আমরা যেটা পাচ্ছি, যেটা আয়তনের একক, সেই লিটারটা আমরা দেখবো সেই লিটার থেকে সেন্টিমিটার কিউব আর মিটার কিউবের সঙ্গে তার সম্পর্ক কি। তাহলে লিটারটা কি? লিটারটা কিন্তু একটা আয়তনের ব্যবহারিক একক। এর যদি আমরা সংজ্ঞাটা জানি তাহলে আমরা মনে রাখবো যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ 1 কেজি বা 1000 গ্রাম, 1 কেজি বিশুদ্ধ জলের যে আয়তন তাকেই বলা হচ্ছে 1 লিটার। তাহলে এখানে আমাদের যে প্রসঙ্গটা এলো 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, তাহলে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমরা কি পাচ্ছি, এখানে আরো তোমাদের বইতে আরো একটা বিষয় রয়েছে, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বা 277 কেলভিন। আমরা কেলভিন কি শিখেছি আগের ক্লাসে? আমরা শিখেছি কেলভিন হচ্ছে উষ্ণতার একটা একক, উষ্ণতার এসআই একক। আসলে আমরা যখন তোমরা ক্লাস 10-এ পড়বে সেখানে আমরা দেখব যে কেলভিন হচ্ছে পরম স্কেলে উষ্ণতার একক। সেই পরম স্কেলটা কি না, সেখানে -273 ডিগ্রিকে আমাদের শূন্য ধরা হয়। ঠিক আছে, তাহলে আমরা এটুকুই মনে রাখবো যে যখনই ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিনে কনভার্ট করতে হয়, এটা ক্লাস 10-এ তোমরা অনেকটাই পড়বে, তাকে সবসময় 273 দিয়ে যোগ করতে হয়। সেলসিয়াসকে 273 দিয়ে যোগ করলে আমরা পেয়ে যাই কেলভিন। তাহলে 4 + 273 কত হবে? 277। ফলে এইভাবেই কিন্তু কেলভিনটা আসছে। তাহলে এটাই বলছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের যে আয়তন তাকেই বলা হচ্ছে 1 লিটার। এবং আমরা দেখেছি 1 লিটার সমান সমান হচ্ছে 1000 সিসি, সিসি বা 1000 সেন্টিমিটার কিউব।
কিউবিক সেন্টিমিটার, তাই তাকে সিসি বলা হচ্ছে। ঠিক আছে, সেন্টিমিটার কিউবও যা, কিউবিক সেন্টিমিটারও সেম। তাহলে 1 লিটারের সঙ্গে আমরা সেন্টিমিটার কিউবের সম্পর্কটা পেলাম। এবারে আমরা যদি 1 লিটার থেকে মিটার কিউব পেতে চাই, তাহলে আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা কি না, 1 মিটার কিউব মানে কি, 1 মিটার কিউব কথাটার অর্থ হচ্ছে 1 মিটার ইন্টু 1 মিটার ইন্টু 1 মিটার, মানে 1 মিটারকে 3 বার গুণ করা। সুতরাং আমরা যদি এইভাবেই ভেঙে লিখি 1 মিটার ইন্টু 1 মিটার ইন্টু 1 মিটার। এবার মিটারকে যদি আমরা সেন্টিমিটারে নিয়ে যাই, আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। সুতরাং 100 ইন্টু 100 ইন্টু 100, এবং 3টে সেন্টিমিটার গুণ করলে সেন্টিমিটার কিউব বা সিসি। তাহলে কত হচ্ছে দেখো, মোট 6টা শূন্য। এটাকে আমরা এইভাবে লিখব 10⁶ সেন্টিমিটার কিউব। ঠিক আছে, যখনই আমরা 10⁻, এই যে ঘাতে প্রকাশ করে, এটা তোমরা যখন বাস্তব সংখ্যা 9-এ পড়বে সেখানেও তোমরা শিখবে কোনো কিছুর ঘাত কিভাবে বাস্তব সংখ্যার সাহায্যে বা ওই ধরনের সূচক যখন অঙ্কগুলো করবে জানবে, তখন 10⁶ মানে 1 এর পিঠে 6টা শূন্য। সুতরাং এখানে মিটার কিউব সমান সমান আমরা সেন্টিমিটার কিউব পাচ্ছি। এবারে আমাদের যেটা আসতে হবে, লিটারের সঙ্গে সম্পর্কটা আমরা খুঁজতে চলেছি। সুতরাং 1 মিটার কিউব আমরা এইভাবে লিখতে পারি, 6খানা শূন্য, তাহলে 3টে শূন্য, 1 এর পিঠে আবার 3টে শূন্য, তাহলে এইভাবে লিখতে পারি সেন্টিমিটার কিউব। এবারে দেখো 1000 সেন্টিমিটার কিউব মানে কি, 1000 সেন্টিমিটার কিউব মানেই হচ্ছে 1 লিটার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 1000 ইন্টু 1 লিটার। তার মানে কি, এর পরিবর্তে আমি এটা বসালাম, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 1000 লিটার। তাহলে আমরা আরো একটা সম্পর্ক পেলাম, 1 লিটার সমান সমান যেমন 1000 সেন্টিমিটার কিউব 1000 সিসি। আবার আমরা এটাও পেলাম যে 1 মিটার কিউব সমান সমান হচ্ছে 1000 লিটার। আর 1 লিটার সমান সমান কত মিটার কিউব, উল্টোটা যদি জানতে চাই তাহলে কি করতে হবে নিজেরাই বলো। যখন 1 লিটার জানবো তাহলে আমাকে দুদিকেই এটা হচ্ছে 1 মিটার কিউব, দুদিকেই আমি 1000 দিয়ে ভাগ করব। সুতরাং একে 1000 দিয়ে ভাগ করলে কি হয়, 1/1000 মিটার কিউব, আর এটা হয়ে যাবে 1 লিটার, মানে এই 1000টা এদিকে চলে এসছে। এবারে এটা হচ্ছে কত, এখানেই তোমরা সূচকের যেটা পাও যে 1 এর পিঠে 3টে শূন্য, এত মিটার কিউব সমান সমান 1 লিটার। তার মানে আমরা লিখতে পারি 1 লিটার সমান সমান, এটা যখন ওপরে উঠবে ঘাতের আগে কি সাইন রয়েছে প্লাস, সেটা উপরে উঠলে -10⁻³ মিটার কিউব। তাহলে দেখো আমরা অনেকগুলো সম্পর্ক পেলাম, 1 লিটারের সঙ্গে মিটার কিউবের সম্পর্ক পেলাম, 1 লিটারের সঙ্গে 1000 সিসির সম্পর্ক পেলাম, 1 মিটার কিউব মানে 1000 লিটার, সেই সম্পর্কটাও আমরা কিন্তু এখানে পেলাম। ঠিক এরকম ভাবে মিলিলিটারের সঙ্গে সম্পর্ক কি, মিলিলিটার মানে কি, 1 লিটার মানেই হচ্ছে 1000 মিলিলিটার। তাহলে আমরা আবার কি জানি যে 1 লিটার মানে 1000 সিসি, তাহলে 1000 সিসি সমান সমান 1000 ml, তাহলে 1 সিসি সমান সমান 1 ml। তাহলে এখান থেকে এই সম্পর্কটাও আমরা মনে রাখবো। তাহলে একটা ট্রান্সফরমেশন, একটা ইউনিট আমাদের যদি সঠিকভাবে জানা থাকে, তাহলে সেটার থেকে অন্য যে কোনো এককে সিজিএস পদ্ধতিতে বা এসআই পদ্ধতিতে বা দুটোর মধ্যে যে সম্পর্ক সেটা কিন্তু খুব সহজেই আমরা নির্ণয় করতে পারি। এই বিষয়টাই এখানে পরিষ্কারভাবে দেয়া আছে। এরপর আমরা যেটা শিখবো, আচ্ছা এখানে একটা জিনিস যেটা বললাম, লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাটাকে আমরা উল্লেখ করলাম, এটা আমি একটু ভুলে গেছিলাম বলতে। সেখানে আমরা কি বলবো, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাই উল্লেখ করছি কেন, 5 ডিগ্রি নয় কেন, 8 ডিগ্রি নয় কেন, বা 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা নয় কেন, আমরা 4 ডিগ্রিকেই একটা স্ট্যান্ডার্ড ধরছি। কারণ হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোন মানে জলের ক্ষেত্রে তার ঘনত্ব হচ্ছে সর্বাধিক, আয়তনটা সব থেকে কম, ঘনত্ব হচ্ছে সর্বাধিক, অর্থাৎ 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল সব থেকে ভারী। এবং এই 4 ডিগ্রি সেন্টিগ্রেডে যে জলের আয়তন, 0 থেকে যত উষ্ণতা বাড়ে আমরা জানি তরলের আয়তন ধীরে ধীরে বৃদ্ধি পায়, কিন্তু জলের ক্ষেত্রে এখানে একটা ব্যতিক্রম দেখা যায়। কি ব্যতিক্রম না, যত উষ্ণতা বাড়ে 0 to
4 এই রেঞ্জের মধ্যে তার কিন্তু আয়তনটা না বৃদ্ধি পেয়ে কমতে থাকে এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার আয়তন একেবারে কমে যায়, সর্বনিম্ন হয় এবং সেক্ষেত্রে ঘনত্ব সর্বাধিক হয়। তাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে বিভিন্ন সংজ্ঞার কাজে কিন্তু ব্যবহার করা হয়, কারণ ওই উষ্ণতায় জল সব থেকে ভারী। ঠিক আছে, এই প্রসঙ্গটা আমরা মনে রাখবো। আর জলের এই যে 0 থেকে 4-এর এই যে বিষয়টা ব্যতিক্রম যেহেতু ঘটছে সাধারণ তরলের থেকে, তাই এই প্রসারণকে জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলে, যেটা আমরা তোমাদের ক্লাস 9-এরই শেষের দিকে রয়েছে, আমরা পড়ব। তাহলে এখন আমরা দেখি যে ঘনত্ব কি। ঘনত্ব হচ্ছে, আমরা ঘনত্ব কি মোটামুটি সম্ভবত তোমরা 8-এ পড়েছো, বা না পড়ে থাকলে আমি আরো একবার বলছি। ঘনত্ব হচ্ছে ডেনসিটি, তাকে ডি দিয়ে প্রকাশ করা হয়, কোনো বস্তুর ভর বাই আয়তন। তাহলে আমরা এক্ষুনি আয়তনের এককগুলো শিখেছি। তাহলে যদি আমাদের ঘনত্বর সংজ্ঞা বলে, তাহলে আমরা বলবো যে কোনো পদার্থের ঘনত্ব বলতে ওই পদার্থের একক আয়তনে যতটুকু ভর থাকে, একক আয়তনের ভরকেই আমরা ঘনত্ব বলি। এটাই হচ্ছে ঘনত্বের সংজ্ঞা। এখানে কিন্তু অনেক অঙ্ক আসে, ছোট ছোট অঙ্ক পরীক্ষার জন্য থাকবে। তাহলে সিজিএস পদ্ধতিতে এর একক কি হবে? আমরা ভরের একক জানি সিজিএস পদ্ধতিতে গ্রাম, তাহলে গ্রাম বা এই যে বাইটাকে আমরা এখানে পার দিয়ে লিখবো, পার সেন্টিমিটার কিউব। আর এসআই পদ্ধতিতে কি হবে? কেজি বা কিলোগ্রাম পার মিটার কিউব। ঠিক আছে, মিটার কিউব। এইবার আমরা এই যে আমি একে দিয়ে লিখছি গ্রাম পার সিসি, আর এটা হচ্ছে মিটার পার কেজি, এই কেজি পার মিটার কিউব, এরকম ভাবে লিখছি। এবারে একটা একক থেকে আর একটা এককে ট্রান্সফারটা এখানে ভীষণ জরুরি। যেমন ধরো 1 কেজি পার মিটার কিউবের সঙ্গে, মানে এই সিজিএস ইউনিটের সঙ্গে এসআই ইউনিটের সম্পর্কটা কি যদি নির্ণয় করে, বা কোনো বস্তুর ঘনত্ব এসআইতে দেওয়া আছে, সিজিএস এ কত নির্ণয় করতে দিতে পারে। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি ঘনত্বের এসআই একক হচ্ছে 1 কেজি পার মিটার কিউব। একক মানটাকে আমি নাই বা লিখলাম, এখন আমি মান লিখতেই পারি। তার মানে কি, এটাকে আমরা এইভাবে লিখবো, কেজি পার মিটার কিউব মানে হচ্ছে 1 কেজি পার 1 মিটার কিউব। এইবার কেজি কে আমি গ্রামে কনভার্ট করব, তাহলে 1 কেজি সমান কত গ্রাম? 1000 গ্রাম। তাহলে উপরে আমরা পেয়ে গেলাম 1000 গ্রাম, আর নিচে 1 মিটার কিউব সমান এক্ষুনি করেছিলাম 1 মিটার ইন্টু 1 মিটার ইন্টু 1 মিটার করে 100 দিয়ে করলে 10 টু দি পাওয়ার 6, মানে একের পিঠে 6টা শূন্য, 3টে 6টা, এটা হচ্ছে সিসি, সেন্টিমিটার কিউব। তাহলে দেখো এখানে 3টে শূন্য আর এখানে 3টে শূন্য ক্যান্সেল হলে পড়ে থাকছে কত? 1/1000 গ্রাম পার সিসি। তাহলে 10 টু দি পাওয়ার রে যদি আমি কনভার্ট করি, তাহলে 10 টু দি পাওয়ার -3 গ্রাম পার সিসি। বা আমরা যদি এইভাবে লিখি যে এটাকে যদি এই দিকে নিয়ে আসি, অর্থাৎ 1 কেজি পার মিটার কিউব সমান হচ্ছে 1/1000 গ্রাম পার সিসি, সেটাকে যদি আমি একে 1 দিয়ে গুণ করে দিই, জিনিসটা কি হবে না 1 গ্রাম, উপরে লিখছি 1 গ্রাম পার সিসি সমান সমান হয়ে যাবে 1000 কেজি পার মিটার কিউব। তাহলে আমাদের যদি এই সম্পর্কটা আমাদের মনে থাকে, তাহলে আমরা যখনই গ্রাম পার সিসি থেকে মিটার পার কেজি পার মিটারে কনভার্ট করব, তখন আমরা জাস্ট 1000 দিয়ে এই এই এর যে মানটা থাকবে সেটাকে গুণ করলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 1 গ্রাম পার সিসি সমান সমান হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। এরকম যদি প্রচুর অঙ্ক আছে, আমি অঙ্কগুলো পরে তোমাদের এক এক করে করাবো, সেগুলো আমরা এই ক্লাসে বা পরের ক্লাসে করব। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ঘনত্বের একক এবং আয়তন এককের সম্পর্কে জানলাম। এই সংক্রান্ত তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা ভিডিও দেখার পর আমায় করতে পারো। আচ্ছা, এরপর আমরা বিভিন্ন মাপের একক দেখব। তাহলে চলো আমরা শুরু করছি পরের টপিক। ছাত্রীরা, এখন আমরা একক পড়ে ফেলেছি, একক কি জানি, লব্ধ একক কি, মৌলিক একক কি, সেগুলোও পড়ে ফেলেছি, এবং বিভিন্ন যে রাশিমালাগুলো তার এককগুলো একটার থেকে একটায় কিভাবে রূপান্তর করা যায় সেটাও আমরা পড়েছি।
এখন আমরা যেটা পড়বো যে আমাদের ব্যবহারিক ক্ষেত্রে যেমন ধরো বিভিন্ন পরিমাপ যখন আমাদের আসছে করতে হচ্ছে বিভিন্ন বিষয়, তখন কিন্তু আমাদের বিভিন্ন ধরনের একক ব্যবহার করতে হয়। অর্থাৎ এই কথাটার অর্থ কি, একটা খুব সহজ উদাহরণ দিয়ে যদি বলি, তোমাদের স্কুলে যে মাঠটা রয়েছে সেই মাঠে তোমাদের স্পোর্টস হবে, স্পোর্টসের হিট হবে। তোমরা সবাই জানো, তোমরা অনেক এখন ক্লাস 9-এ পড়ো, ছোট 5 থেকে তোমরা বিভিন্ন স্পোর্টসে অংশগ্রহণ করেছো। সেখানে কি দেখেছো যে আমাদের ট্র্যাক কাটা হচ্ছে, অর্থাৎ দড়ি বসিয়ে চুন দিয়ে আমাদের ট্র্যাকগুলো রেডি করা হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে যখন আমরা পরিমাপটা করি যে কত চওড়া হবে বা কতটা লম্বা হবে ট্র্যাকটা, তখন কিন্তু আমাদের কি করতে হয়, তখন আমাদের দৈর্ঘ্য মাপক যে ফিতা হয়, তোমরা দেখো আন্টিরা সব ফিতা নিয়ে ওরকম রোলিং যে ফিতাগুলো হয়, অর্থাৎ পরিমাপের যে ফিতা, সেটা নিয়ে আমরা কাজ করি। তখন কিন্তু আমরা আমাদের যে জ্যামিতি বক্সের যে স্কেল রয়েছে, ছোট ছোট যে 15 সেন্টিমিটারের স্কেল, সেটাকে কিন্তু ব্যবহার করি না। কারণ কি, কারণ হচ্ছে সেটাকে ব্যবহার করে কাজটা করতে গেলে সেটা অনেক দুঃসাধ্য হবে, অনেক ভুলও হতে পারে, কারণ ওই রকম ছোট ছোট দৈর্ঘ্য আকারে আমরা কিন্তু মাপতে পারি না। ফলে আমাদের সবসময় কি হয় না, মিটার এককে তখন প্রকাশ করতে হয়। এরকমই যখন যাদবপুর থেকে তুমি বাঘাযতীনে যাচ্ছ অটোয় করে, তখন কিন্তু দেখবে ওদের যে মিটার থাকে, গাড়ির যে স্পিডোমিটার বা থাকে, সেখানে কিন্তু ওই মিটার এককে প্রকাশ করা হয়, সেন্টিমিটারে কিন্তু প্রকাশ করা হয় না। আবার যদি তোমার বয়স জিজ্ঞেস করি, তখন তুমি কিন্তু কখনোই তাকে মিনিট বা ঘন্টায় কনভার্ট করে বলো না, মাস এবং বছর হিসাবে বছর মাসে তোমরা বলো। তাহলে এইভাবে এই সমস্ত পরিমাপের ক্ষেত্রেই আমাদের কিন্তু ক্ষুদ্র এককও যেমন প্রয়োজন, বৃহৎ এককও প্রয়োজন। যেমন ধরো একটা পরমাণু, আমরা জানি পরমাণু ক্লাস 7 থেকে পড়ছি, সেখানে পরমাণু খুবই ক্ষুদ্র, সাধারণ চোখে আমরা পরমাণুকে কখনোই দেখতে পাই না। তাহলে সেই পরমাণুর যদি আমাকে ব্যাস মাপতে হয় বা পরমাণুর নিউক্লিয়াসের আমাকে যদি ব্যাস মাপতে হয়, তখন কিন্তু আমি সেন্টিমিটার বা মিটার এককে মাপবো না, আরো ক্ষুদ্র কোনো একক যদি থাকে সেই এককে মাপবো। তাহলে এই এককের যে বিভিন্ন প্রয়োজনীয়তা, সেই ভিত্তিতে আমাদের কিছু ব্যবহারিক একক রয়েছে। যেমন প্রথমেই হচ্ছে মাইক্রন ইউনিট, মাইক্রন, এবং একে আমরা প্রকাশ করব, এরা হচ্ছে সব দৈর্ঘ্যের ক্ষুদ্র একক, দৈর্ঘ্যের একক। তোমাদের বইতে খুব সুন্দর করে ছকটা করে দেওয়া আছে, তোমরা প্রত্যেকে এটাকে মুখস্থ করবে, মনে রাখবে ভবিষ্যতে এবং এখন বর্তমানেও তোমাদের প্রচুর কাজে লাগবে। তাহলে মাইক্রন ইউনিট, দৈর্ঘ্যের একক 1 মাইক্রন, এটাকে মিউ বলা হয়। তাহলে সেটা হয়ে যায় 10⁻⁻6 মিটার। এটার মানে কি, 10⁻⁻6 মানে কি, একের পিঠে 6টা শূন্য, 10⁻6। তাহলে এখানে 1কে 1/10⁻6 মানে 1কে একের পিঠে 6টা শূন্য দিয়ে ভাগ করলে যতটুকু হয়, মানে 0.5খানা শূন্য তারপরে 1, বোঝা যাচ্ছে? তাহলে 0.0001, তার মানে হচ্ছে কি, বিষয়টা অতি ক্ষুদ্র একটা একক। এই এককের ব্যবহারিক প্রয়োগ কি, এর একক হচ্ছে আণুবীক্ষণিক যে বস্তুগুলো আছে, যেগুলো সাধারণত আমরা চোখে দেখতে পাই না, একদম ক্ষুদ্র। তো কোনো ব্যাকটেরিয়া বা কোনো ভাইরাসও একই রকম, ব্যাকটেরিয়া, কোনো ফাঙ্গি, এই ধরনের জিনিসগুলো যেগুলো খুবই অতি ক্ষুদ্র, যেগুলোকে আণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে আমরা দেখতে পারি, তাদের পরিমাপ করার জন্য কতটা বড় কতটা ছোট, তাকে বলা হচ্ছে মাইক্রন ইউনিটে আমরা এটাকে মাপতে পারি। নেক্সট হচ্ছে ন্যানোমিটার। ন্যানোমিটারকে আমরা nm দিয়ে প্রকাশ করি, 1 ন্যানোমিটার। তাহলে nm মানেই কিন্তু ন্যানোমিটার, সেটা হয় 10⁻⁻9 মিটার। তাহলে আরো ক্ষুদ্র একক কিন্তু পাচ্ছি, এবং এর সাহায্যে আমরা কি করি, আলোর তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপ করি। তোমরা ক্লাস 10-এ গিয়ে আলো পড়বে, সেখানে দেখবে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বলে একটা বিষয় হয়, যেটাকে পরিমাপ করা যায়। লাল আলোর ক্ষেত্রে সেই তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, নীল আলোর ক্ষেত্রে, বেগুনি আলোর ক্ষেত্রে কম। ফলে এই যে তরঙ্গ দৈর্ঘ্য বিষয়টা, সেটা মাপতে গেলে আমাদের ন্যানোমিটার এককটা জানা প্রয়োজন। নেক্সট হচ্ছে অ্যাংস্ট্রম ইউনিট, 1 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রমকেও আমরা এর মাথায় 0 দিয়ে ও দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে 10⁻⁻10 মিটার। তাহলে বুঝতে পারছি অ্যাংস্ট্রম আরো ক্ষুদ্র একক। এর সাহায্যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, কেলাসের মধ্যে পরমাণুর ব্যবধান, একটা ক্রিস্টাল বা কেলাস, তার মধ্যে পরমাণুগুলো, একগুচ্ছ পরমাণু রয়েছে, তাহলে একটা পরমাণুর সঙ্গে তার অপর পরমাণুর মধ্যে যে পার্থক্য এত ক্ষুদ্র, মানে আমরা পরমাণুকেই চোখে দেখতে পাই না, তাহলে পাশাপাশি দুটো পরমাণুর মধ্যে যে ফাঁক বা দূরত্ব, সেটাকে আমরা অ্যাংস্ট্রম ইউনিটে মাপতে পারি। এরপর হচ্ছে এক্স একক।
1 x ইউনিট, এক্স ইউ আমরা লিখতে পারি। একে বলা হচ্ছে 10⁻³ মিটার। আর লাস্ট হচ্ছে 1 ফার্মি, সেটা হচ্ছে 10⁻15 মিটার। তাহলে দেখো আমরা কতগুলো ক্ষুদ্র একক জানলাম। 10⁻15 মানে পয়েন্টের পর 14টা শূন্য, তারপরে 1, মানে অত ক্ষুদ্র একক যেটাকে আমরা পরমাণুর ব্যাস, পরমাণুর যে নিউক্লিয়াস তার ব্যাস মাপতে ব্যবহার করি। এক্স ইউনিটকে পরমাণুর ব্যাস মাপতে ব্যবহার করি। তাহলে আর অ্যাংস্ট্রম ইউনিট তো বললাম কেলাসের মধ্যে পরমাণুর ব্যবধান মাপতে। তাহলে অতি ক্ষুদ্র ইউনিটগুলো দিয়ে আমরা যেগুলো ক্ষুদ্র জিনিস, যেগুলো সাধারণ চোখে দেখা সম্ভব নয়, তাদের কিন্তু সহজেই পরিমাপ করতে পারি। তাহলে আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে যদি অতি বৃহৎ কোনো দূরত্ব মাপতে হয়, সেক্ষেত্রে কি শুধু মিটার বা কিলোমিটার আছে, না আরো অন্য কিছু আছে? অবশ্যই আরো অন্য কিছু আছে। এটা হচ্ছে ক্ষুদ্র একক মাপার জন্য। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, এখানে যদি আমি একে মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজাই তাহলে কি হবে? দেখো সব থেকে বড়কে মাইক্রন ইউনিট, তাহলে 1 মাইক্রন গ্রেটার দেন 1 ন্যানোমিটার গ্রেটার দেন 1 অ্যাংস্ট্রম, গ্রেটার দেন 1 এক্স ইউনিট, গ্রেটার দেন 1 ফার্মি। তাহলে যদি তোমাদের এরকম প্রশ্ন আসে, 4টে একক দিয়ে বললো কোনটা সব থেকে ক্ষুদ্রতম বলো, তখন কিন্তু তোমাদেরকে ভাবতে হবে, এই ছকটা মনে রাখতে হবে, বা 10⁻13 না 10⁻6 না -15, এটা মনে রেখে উত্তরটা দিতে হবে। এরকম কিন্তু এমসিকিউ আসে। তাহলে অতি ক্ষুদ্র আমরা যেমন পেলাম, এবার আমরা অতি বৃহৎ দেখব, অর্থাৎ যখন নক্ষত্র, পৃথিবী থেকে নক্ষত্রের দূরত্ব মাপা হবে। তাহলে সেই বৃহৎ দৈর্ঘ্যের এককগুলো কি কি? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা এইউ। তাহলে এইউ ইউনিট বা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সেটা কি না, সেটা বলছে যে সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব তাকে মান ধরে যে একক, তাকে বলা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা এইউ। এখানে নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব মাপা হয়। তাহলে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান হচ্ছে মোটামুটি 1.5 × 10⁻11 মিটার। তাহলে বুঝতেই পারছি 10⁻11 মানে 1.5 পর আরো 11খানা শূন্য, তাহলে অনেকটা বড় কিন্তু দূরত্ব পৃথিবী থেকে সূর্যের যে গড় দূরত্ব। নেক্সট হচ্ছে আলোকবর্ষ, লাইট ইয়ার। 1 লাইট ইয়ার বা আলোকবর্ষ সেটা কি না, 1 সেকেন্ডে, আলোকবর্ষ আর কিছুই না, আমরা জানি 1 সেকেন্ডে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে আলো 3 × 10⁸ মিটার যায়। তাহলে এই বেগ নিয়ে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করবে, তাহলে বুঝতে পারছি কতটা বৃহৎ সে দূরত্ব। 1 সেকেন্ডে যাচ্ছে 10⁸ মিটার, মানে 1-এর পিঠে 8খানা শূন্য মিটার। তাহলে সেটা সেই রকম বেগ নিয়ে আলো এগোচ্ছে। এবং আমরা জানি সূর্য ওঠার প্রায় কিছুক্ষণের মধ্যেই আমরা আলো দেখতে পাই, তাপ পাই। তাহলে সেক্ষেত্রে বুঝতেই পারছি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব এত বেশি হওয়ার সত্ত্বেও আমরা খুব মানে কয়েক সেকেন্ডের মধ্যে আলো কিন্তু অতিক্রম করে চলে আসছে। তার মানে ওই রকম আলোর বেগে 1 বছরে যে দূরত্ব অতিক্রম করবে তাকে বলা হচ্ছে 1 লাইট ইয়ার। তাহলে সেটা মোটামুটি কত হয়? 1 লাইট 9.46, এগুলো তোমরা একটু মুখস্থ রাখবে, 10⁻15 মিটার। তাহলে এটা হচ্ছে লাইট ইয়ার বা 1 শূন্য মাধ্যমে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলা হয়। তাহলে বুঝতেই পারছি এই এত বৃহৎ দূরত্ব কোথায় না, নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব, একটা ছায়াপথের আকার পরিমাপে আমাদের এই সমস্ত এককগুলো মানে অ্যাস্ট্রোনমিক্যাল কাজকর্মের জন্য ব্যবহার করা হয়। আর কি আরো একটা বড় বৃহৎ একক আছে, সেটাকে বলা হয় পারসেক ইউনিট। 1 পারসেক, সেটাকে আমরা এরকম পারসেকই লিখছি। 1 পারসেক সেটা সমান সমান কত হয়? মোটামুটি 30.84 × 10⁻15 মিটার। তাহলে বুঝতেই পারছি লাইট ইয়ারের থেকে পারসেক আরো কিন্তু একটু বৃহৎ। ফলে অ্যাস্ট্রোফিজিক্সের দূরত্ব নির্ণয়ে এই সমস্ত বৃহৎ এককগুলো আমাদের মাপতে হয়। আবার ভর মাপারও কিছু বৃহৎ ও ক্ষুদ্র আছে। ক্ষুদ্র ভর একটা পরমাণুর মধ্যে যে ইলেকট্রন, নিউট্রন, প্রোটন রয়েছে, কণিকাগুলো রয়েছে, তাদের ভর আমরা জানি 10⁻23, 10⁻27, এই রেঞ্জের হয়। এটা আমরা পড়েছি বা
পড়বো, তো সেখানে ওই ছোট ক্ষুদ্র একদম চোখে দেখা যায় না এরকম ক্ষুদ্র কণিকার যখন ভর পরিমাপ করতে হয় তাকে বলা হয় অ্যাটমিক মাস ইউনিট বা AMU, বা তাকে সাধারণভাবে ইউ বলা হয়, পারমাণবিক ভর একক ইউ। সেই 1 ইউ এটা হচ্ছে ভর, তখন 1 ইউ সেটা সমান সমান দেখো মোটামুটি 1.66 ইন্টু 10⁻⁻27 কেজি। তার মানে এত ক্ষুদ্র একক কিন্তু আমরা 10⁻⁻27 আবার কিন্তু একটা ক্ষুদ্র ভরের একক মাপলাম, অণুপরমাণুর ভর মাপার জন্য আমাদের ব্যবহার করতে হয়। এরপর আমরা সাধারণ যে ব্যবহারিক ক্ষেত্রে সেটা কি না, সেটা হচ্ছে তোমার কুইন্টাল। 1 কুইন্টাল মানে আমরা সবাই জানি 100 কেজি ওই ফসল, 100 কেজি পাট, 100 কেজি গম, 100 কেজি ধান, মানে এই সমস্ত ফসল ওরিয়েন্টেড যে কাজকর্ম সেগুলো হচ্ছে 1 কুইন্টাল। সেই কুইন্টালের আমরা দেখতে পাচ্ছি 100 কেজি, তাহলে এটা একটা বড় একক। আরো বড় একক যেটা হচ্ছে সেটা হচ্ছে সৌরভর, অর্থাৎ সৌরভর হচ্ছে মহাজাগতিক যে বস্তুগুলো নক্ষত্র, ছায়াপথ, এদের যখন ভর পরিমাপ করা হয় তখন সোলার মাস বা সৌরভরের প্রয়োজন হয়। তাহলে সেই সৌরভর সমান সমান কত না, সেটা হচ্ছে তোমার 1.99 ইন্টু 10⁻30 কেজি। তাহলে বুঝতেই পারছি যখন মাইনাস হয়ে যাচ্ছে সেটা ক্ষুদ্র হয়ে যাচ্ছে, যখন এটা প্লাস থাকছে পজিটিভ থাকছে তখন কিন্তু ওটা অনেক বৃহৎ আমরা এককগুলো পাচ্ছি। তাহলে এই যে বিভিন্ন একক বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে সেটা আমরা মনে রাখবো। এছাড়াও আমাদের কিছু প্রতীক বা উপসর্গ আছে, সেগুলো আমরা ছোট্ট করে যদি পড়ে নিই তাহলে দেখো কি বলতে পারি। যেমন ডেকা, আমরা এগুলো একটু ভালো করে বুঝে বুঝে মুখস্থ করবো, আমাদের একটু সময় লাগলে লাগুক, কিন্তু তোমরা এগুলো তৈরি রাখবে সব সময়, তোমাদের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমাদের এগুলো প্রয়োজন। যেমন ডেকাকে আমরা কিভাবে করব, কোনো ধরো ডেকাগ্রাম বা মিটার, ডেকামিটার, এই যে বিষয়গুলো একে আমরা সহজেই কোনো এককের আগে ডেকা বসালে অ্যাকচুয়ালি সেটা কি হয় সেটা আমরা দেখব। তাহলে ডেকা মানে হচ্ছে, ডেকাকে আমি একটা দুটো লিখছি, DA দিয়ে প্রকাশ করা হয়। সেই ডেকা হচ্ছে কোনো কিছুর 10 গুণকে বোঝানোর জন্য। নেক্সট হচ্ছে হেক্টা, এটা আমরা পড়েছি, তাকে H দিয়ে প্রকাশ করা হয়। তাহলে 10 গুণের বেশি, ডাবল 10 গুণ বা কি বলবো 10 স্কোয়ার। তারপরে হচ্ছে তোমার কিলোগ্রাম, কিলোমিটার, এই যে এই বিষয়গুলো তাকে আমরা K দিয়ে প্রকাশ করি এবং সেটা হয়ে যায় আমরা জানি 10⁻³ গুণ। 1 কিলোগ্রাম মানে 1 মিটার, মানে তার 10⁻³ গুণ হচ্ছে 1 কিলোমিটার, ঠিক আছে? তাহলে এত গুণ। ঠিক এরকম ভাবেই আরো যখন আমরা বড় একক, কিলোর থেকেও বড়, সেটা হচ্ছে মেগা। তাহলে মেগাকে আমরা M দিয়ে প্রকাশ করি, মেগা ইউনিট, তা 10⁶ গুণ হয়। তার থেকেও বড় একক হচ্ছে গিগা। তোমরা অনেকেই যখন মেগাবাইট, গিগাবাইট এই সমস্ত বিষয়গুলো পড়ো, মানে খানিকটা জানো তোমরা, তাহলে গিগা মানে কি সেটাকে আমরা G দিয়ে প্রকাশ করি এবং সেটা হচ্ছে 10⁹ গুণ কোনো এককের, ঠিক আছে? আর টেরা হচ্ছে 10⁻12 গুণ। সেই টেরাটাকে আমরা এইভাবে প্রকাশ করি T দিয়ে 10⁻12 গুণ। তাহলে দেখে বুঝতেই পাচ্ছি যত বৃহৎ আমাদের এককের প্রয়োজন তখন আমরা এই প্রতীকগুলো ব্যবহার করতে পারি। আরো উপসর্গ আছে, সেগুলো হচ্ছে ছোট ছোট, যেগুলো হচ্ছে ধরো ডেসি মানে হচ্ছে তাকে আমরা D দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে এটা কমে যাচ্ছে 10⁻⁻1, তার মানে 10⁻⁻1 মানে 1/10 অংশ, কোনো ইউনিটের 1/10 অংশর 1 অংশ। ডেসির পরে হচ্ছে তোমার সেমি, মানে সেন্টি আর কি, সেমি তো সেন্টিমিটার হয়ে গেল, সেমি, তাকে আমরা C দিয়ে প্রকাশ করি এবং সেটা আমরা জানি 10⁻²। এরপর হচ্ছে তোমার মিলিমিটার, মিলিলিটার, তাহলে M দিয়ে প্রকাশ করি এবং সেটা হচ্ছে 10⁻³ অংশ। এরপর কি হয় মাইক্রো, এক্ষুনি আমরা পড়লাম, মাইক্রো হচ্ছে তোমার মিউ, সেটা হচ্ছে 10⁻⁻6। ন্যানো হচ্ছে N, যেটা হচ্ছে 10⁻⁻9। তাহলে এরকম ভাবে ছোট হতে হতে লাস্ট হচ্ছে পিকো, যেটা হচ্ছে 10⁻, সেটা হচ্ছে P দিয়ে প্রকাশ করা হয়, তাকে আমরা 10⁻⁻12
12 বলতে পারি, 12 অংশ। ঠিক আছে, তাহলে এগুলো সবই হয়ে গেল কি না, আমরা বৃহৎ পেতে গেলে এগুলোকে গুণ আকারে লিখবো, আর কম পেতে গেলে, ভগ্নাংশ পেতে গেলে আমরা মানে স্মলেস্ট কোনো একক তৈরি করতে গেলে আমরা এই প্রতীকগুলো ব্যবহার করব। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত বিভিন্ন ভৌত মাপের একক আমরা পেলাম। চলে যাচ্ছি আমরা আমাদের নেক্সট টপিকে। ছাত্রীরা, আমাদের আজকে শেষ টপিক হচ্ছে ভৌত রাশির মাত্রা। আমরা ভৌত রাশির সমস্ত বিষয়গুলো পড়েছি, এবারে মাত্রাটা কি, ডাইমেনশন অফ এনি ফিজিক্যাল কোয়ান্টিটি, সেটা করতে গেলে আমাদের যেটা মনে রাখতে হবে যে আমরা যখনই একটা ভৌত রাশিকে লব্ধ এবং মৌলিক এককে ভাঙছি তার এককগুলোকে, তখন কিন্তু আমরা দেখছি যে লব্ধ এককগুলো প্রস্তুত করতে গেলে, তৈরি করতে গেলে আমাদের মৌলিক এককের সাহায্য নিতে হচ্ছে। তাহলে আমরা বুঝতেই পারছি যে মূল এককগুলো ছাড়া বাকি যে সমস্ত মৌলিক এককগুলো রয়েছে তারা সবাই কিন্তু মূল এককের ওপর নির্ভরশীল। এক বা একাধিক মূল একক দিয়েই কিন্তু আমরা গঠন করছি লব্ধ একক। তাহলে যখন আমরা একটা কোনো রাশির, ভৌত রাশির এককের সাহায্যে বা কোনো একক দিয়ে যখন আমি তাকে প্রকাশ করব, তখন মূল এককগুলোর সাহায্যেই তাকে যে প্রকাশ করার যে পদ্ধতি, তাকে তার মাত্রা বলছে। তার মানে মাত্রা আমাদের বুঝিয়ে দেবে যে ওই ভৌত রাশিটার মধ্যে মূল এককগুলো কিভাবে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত অবস্থায় রয়েছে। তাহলে মাত্রা হচ্ছে কি না, আমরা যে 7টা এককের কথা জানি এসআই পদ্ধতিতে, সেই 7টা এককের মাত্রা দিয়েই যে কোনো রাশির, ভৌত রাশির মাত্রা কিন্তু গঠন করা যায়। এবং এই মাত্রাকে আমরা বলতে পারি যে দৈর্ঘ্য, ভর এবং সময়ের এককগুলোতে উন্নীত করে যখন কোনো ভৌত রাশির একক গঠন করা হয় তাকেই তার মাত্রা বলে। আর এই মাত্রীয় সংকেত কি, এই মাত্রীয় সংকেত হচ্ছে ভৌত রাশিকে যখন ওই সমস্ত দৈর্ঘ্য, ভর, সময়ের এককের সাহায্যে প্রকাশ করা হয় তাকেই মাত্রীয় সংকেত বলে। আর মাত্রীয় সমীকরণ হচ্ছে ওই ভৌত রাশির যে মাত্রাকে, সে মাত্রীয় সংকেতকে যে সমীকরণের সাহায্যে প্রকাশ করে তাকেই মাত্রীয় সমীকরণ বলে। এখন আমরা কয়েকটা নিজেদের হাতে করে দেখব, বাকিটা আমি নেক্সট ক্লাসে করাবো তোমাদের। কয়েকটা আমি করিয়ে দিচ্ছি মাত্রা কিভাবে তৈরি করতে হয়। যেমন ধরো, ভরের মাত্রাকে আমরা ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করব, দৈর্ঘ্যের মাত্রাকে আমরা ক্যাপিটাল এল দিয়ে প্রকাশ করব, আর সময়ের মাত্রাকে আমরা টি দিয়ে প্রকাশ করব। তাহলে প্রথম যে ভৌত রাশি, সেই ভৌত রাশির নাম ধরো আমরা দিলাম ক্ষেত্রফল। ক্ষেত্রফল আমরা সবাই জানি, ক্ষেত্রফল মানে কি, এটাকে যদি ভেঙে লিখি এককে, ক্ষেত্রফলটাকে যদি ভাঙি, ক্ষেত্রফল মানে আমরা জানি হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার মানে কি হচ্ছে, প্রস্থ একটা দৈর্ঘ্য, আমাকে কি লিখতে হবে, ভর, দৈর্ঘ্য, সময়, এই 3টে এককে লিখতে হবে। তাহলে এখানে প্রস্থ নেই কোনো, প্রস্থ মানে কি, সেটাও একটা দূরত্ব, তাকেও আমি দৈর্ঘ্যের এককের সাহায্যেই মাপি। ফলে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য হলো, তাহলে এটা হচ্ছে তোমার দৈর্ঘ্য স্কোয়ার হলো। তাহলে সিজিএস পদ্ধতিতে এর ইউনিট আমরা জানি সেন্টিমিটার স্কোয়ার। আমি একটু আমার চার্টটা ছোট হয়ে যাবে, সিজিএস আর এসআই। তাহলে সিজিএস এ হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার, এসআই তে হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে এর মাত্রা কি হবে, তাহলে যখনই আমরা এর এককটা পেয়ে গেলাম, তাহলে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যকে কি দিয়ে প্রকাশ করছি, এল দিয়ে, তাহলে এল ইন্টু এল, তাহলে যেটা হয়ে যাবে সেন্টিমিটার স্কোয়ারটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে কি, মাত্রার সাহায্যে যদি প্রকাশ করি, এল ইন্টু এল মানে হচ্ছে মাত্রা হয়ে যাবে এল স্কোয়ার। এটাকে আমরা থার্ড ব্র্যাকেটে লিখবো। তাহলে এইভাবে মাত্রা। ঠিক একইভাবে আয়তন, আয়তনটা কি, ওই একইভাবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আমি তোমাদের এগুলো বোঝানোর জন্য লিখছি, ঠিক আছে। তাহলে তিনটেই হচ্ছে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যর কিউব, এটা হচ্ছে দৈর্ঘ্যর কিউব। তাহলে সেন্টিমিটার কিউব, একটা হচ্ছে মিটার কিউব। তাহলে দেখো এল ইন্টু এল, তাহলে কি হবে, এল কিউব। তাহলে এর মাত্রা হয়ে যাবে এল কিউব। খুবই সহজ। এবারে আমরা যদি 3 নম্বরে লিখি বেগ। বেগ মানে কি, বেগ হচ্ছে সব সময়, আমরা পরের চ্যাপ্টারে ভালো করে পড়বো, একক সময় অতিক্রান্ত দূরত্ব, তার মানে দূরত্ব বাই সময়। তাহলে বেগকে আমরা এরকম ভাবে লিখতে পারি দূরত্ব বাই সময়। এবারে তোমার হয়তো হবে যে দূরত্ব তো এখানে নেই, দূরত্ব মাপতে গেলে আমাকে দৈর্ঘ্যর এককই ব্যবহার করতে হয়। সুতরাং দূরত্ব বাই সময়কে আমরা কি লিখতে পারি, দৈর্ঘ্য বাই সময় লিখতে পারি।
তাহলে তাকে যদি আমি তার ইউনিট লিখি, সিজিএস পদ্ধতিতে তার ইউনিট কি হবে না সেন্টিমিটার পার সেকেন্ড, এসআইতে তার ইউনিট কি হবে মিটার পার সেকেন্ড। আর দৈর্ঘ্য বাই সময়কে যদি আমি এই তিনটের মাধ্যমে প্রকাশ করি কি হবে বলো, দৈর্ঘ্যের একক এল, সময়ের একক টি, তাহলে আমরা লিখতে পারি এল বাই টি। এবারে এখানে মনে রাখতে হবে আমি ভগ্নাংশ আকারে বাই আকারে রাখতে পারবো না, এটাকে আমাকে ওপরে নিয়ে যেতে হবে, নিচে যে অংশটা থাকছে তাকে ওপরে আমাকে নিয়ে যেতে হবে। সূচকের নিয়ম অনুযায়ী টি এর মাথায় ঘাত কত 1, তাহলে সেটা ওপরে উঠলে -1, তাহলে এটাকে আমরা এইভাবে লিখবো এল টি টু দি পাওয়ার -1। তাহলে এটাই হয়ে যাচ্ছে কার মাত্রা, বেগের মাত্রা। তাহলে আমাদের যদি এরকম প্রশ্ন দেয় এল টি টু দি পাওয়ার -1 কোন রাশির মাত্রা, তখন আমরা পরিষ্কার বলে দেবো এল মানে তো দৈর্ঘ্য আর টি মানে সময়, তাহলে -1 মানে দৈর্ঘ্য বাই সময়, সেটা আসলে দূরত্ব বাই সময়, তার মানে বেগ। তাহলে এগুলো আমরা যত প্র্যাকটিস করবো আমাদের কিন্তু তত সহজ মনে হবে। আর একটা আমরা করি ত্বরণ। ত্বরণ মানে আবার হচ্ছে বেগ বাই সময়। তাহলে আমরা দেখো বেগের মাত্রা জেনে গেছি, সেটা কত না এল টি টু দি পাওয়ার -1, আর সময়ের মাত্রা কত হবে টি। তাহলে এটা কি দাঁড়াচ্ছে টি, টি ওপরে উঠলে টি টু দি পাওয়ার -1, তাহলে -1 করলে কত হবে -2। সুতরাং এখন আমি নতুন যে মাত্রাটা পেলাম এল টি টু দি পাওয়ার -1, আর এটা হচ্ছে ডিভাইডেড বাই -1 ডিভাইডেড বাই টি, তাহলে এটা হয়ে গেল এল টি টু দি পাওয়ার -2। তাহলে এটা হচ্ছে তোমার ত্বরণের মাত্রা। আর লাস্ট আমরা ওজন করছি। ওজন হচ্ছে কি ভর বাই ভর ইনটু ত্বরণ, ঠিক আছে ওজন। এগুলো কেন আমি এভাবে লিখছি এগুলো আমরা সব নেক্সট চ্যাপ্টারে ভালো করে পড়বো, ফলে আমরা এখন একটু মনে রাখবো যে এটা আসলে কিভাবে আসছে। তাহলে ভরের মাত্রা কি আসছে m, আর ত্বরণের মাত্রা তো আমরা লিখেই ফেলেছি এল টি টু দি পাওয়ার -2। তাহলে এটা একসঙ্গে তৈরি হয়ে গেল কার একক না এটা হচ্ছে ওজনের মাত্রা। আর একটা হচ্ছে ঘনত্ব। এরকম প্রচুর ভৌত রাশি আছে। তাহলে ঘনত্ব মানেই হচ্ছে ভর বাই আয়তন। তাহলে দেখো আমরা এটা শিখেছি ভর বাই আয়তন। ভরের কি আমরা লিখেছি ভর হচ্ছে m, আর আয়তনের যে মাত্রা সেটা হচ্ছে এল কিউব, তাহলে এল কিউব, তাহলে m এল টু দি পাওয়ার -3। তাহলে এটা হচ্ছে ঘনত্বের মাত্রা। তাহলে মাত্রা থেকে রাশিকে তোমাকে চিহ্নিত করতে দিতে পারে, বা রাশিটাকে বলে দিয়ে তোমাদের বলতে পারে এই ভৌত রাশির মাত্রাটা গঠন করো, তখন কিন্তু আমরা এইভাবে করব। সবগুলো আমরা মোটামুটি 6টা করলাম, আরো প্রচুর ভৌত রাশি রয়েছে তাদের মাত্রাগুলো আমরা নেক্সট ক্লাসে করব, কারণ তোমাদের এরপরে তোমরা প্রশ্ন করবে। আচ্ছা, তাহলে আজকে আমরা যেটুকু পড়লাম সেটুকু ভিডিওতে রইলো, তোমরা দেখে ভালো করে প্রশ্ন করবে, ভালো করে পড়বে, বইটাকে স্টাডি করবে, যা যা ডাউট আছে তোমরা আমাকে প্রশ্ন করবে। আগের সপ্তাহে যে ওয়ার্কশিট তার আনসারও আমি কিন্তু এরপর ভিডিওর পরে দিয়ে দেবো, সেগুলো তোমরা চেক করে নেবে, আর যে কাজটা দেবো সেটা তোমরা করবে। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।